বাংলাদেশের হিন্দুরা সাবধান। গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে 23 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। কমপক্ষে 152টি হিন্দু মন্দিরে হামলা করা হয়েছে। কার্যত বাংলাদেশ হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারটা চালাচ্ছে আইএসআই। শেখ হাসিনা চলে যাবার পর পাকিস্তানের বুট চাটতে শুরু করেছে। বাংলাদেশে ক্রমাগত ছড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে সেনা প্রধানের বক্তব্য। এই যে পাকিস্তান দেশটা বাংলাদেশের মৌলবাদী শক্তিকে তারা বলছে হিন্দু নিকেশ করো, আসলে তাদের রয়েছে চাতক্রোধ। পাক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চালাবে। নমস্কার বন্ধুরা, শুরু করছি রণক্ষেত্র। শুরুতেই জানাই বাংলাদেশের হিন্দুরা সাবধান। তার কারণ এই উপমহাদেশে এক জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা রচিত হয়ে গিয়েছে। এখন শুধু তা কার্যকরের অপেক্ষায়। হ্যাঁ, খুব ভেবেচিন্তেই বলছি, এক জঘন্য ষড়যন্ত্র তৈরি হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে। কি করে বলছি, কেন বলছি, তার কারণ আপনারা জানেন এই উপমহাদেশে রয়েছে জঘন্য ঘৃণ্য চক্রান্তকারী ইসলামী মৌলবাদী। এই মৌলবাদীরা তারা বাংলাদেশের হিন্দুদের নিকেশ করার চেষ্টা করছে। আর সেই চেষ্টাতে শিলমোহর লাগাচ্ছে এখনকার অর্থাৎ বর্তমানের বাংলাদেশ সরকার, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আর অন্যদিকে পাকিস্তান। রচিত হচ্ছে আইএসআইয়ের প্ররোচনায় এক ভয়ঙ্কর পরিকল্পনা। আপনারা জানেন খুব কম সময়ের ব্যবধানে দুটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনা প্রধান, তিনি 2 নেশন থিওরি নিয়ে এসছেন, অর্থাৎ জিন্নার সেই পুরনো থিওরি। আসলে 2 নেশন না, তিনি পরিষ্কার বলেছেন 2 রিলিজিয়ন থিওরি, অর্থাৎ 2টি ধর্মের তত্ত্ব কথা। বলছেন হিন্দুদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে এই সংঘাত চলবে, এর পেছনে অবশ্যই আইএসআই আছে। এবং তারপর আমরা কি দেখলাম? তারপরেই আমরা দেখলাম পররাষ্ট্র সচিব অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচা, তাদের বৈঠক। এই বৈঠকের পেছনে অবশ্যই রয়েছে আইএসআই, এবং ভাষণের পেছনে অর্থাৎ পাক সেনাপ্রধানের ভাষণের পেছনেও রয়েছে আইএসআই। তার কারণ বাংলাদেশের মতো এবং পাকিস্তানের মতো দেশে গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে, এবং সেই নড়বড়ে ভিত হওয়ার জন্যই সেখানে আইএসআই এই মুহূর্তে চালিকা শক্তি। আপনাদের একটু সব বিস্তারে ব্যাখ্যা করব কেন বলছি বাংলাদেশের হিন্দুরা সাবধান। পাক সেনাপ্রধান আসিম মুনির 1940 সালের বস্তা পচা তত্ত্বকে নিয়ে এসেছেন, যে তত্ত্ব একসময় ধূর্ত জিন্নার হাতিয়ার ছিল, কারণ তিনি চেয়েছিলেন রাষ্ট্রপ্রধান হতে। ভারতে পাত্তা না পেয়ে তিনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের আড়ালে যে তত্ত্ব উপস্থাপিত করেছিলেন, সেটাকেই আবার পুরনো মতকে নতুন বোতলে ঢেলে পরিবেশন করছেন আর কেউ নয়, মুনির। এই মুনির কি বলছেন? আমাদের আদর্শ সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে মিল নেই, পাক সেনা প্রধান। কোথাকার খবর দেখাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের তাদের খবর। সুতরাং বুঝতেই পাচ্ছেন বাংলাদেশে ক্রমাগত ছড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে সেনা প্রধানের বক্তব্য। খেপিয়ে তোলা হচ্ছে বাংলাদেশের আপাত শান্ত নিরীহ মানুষজনকে। আসলে কতিপয় মৌলবাদী এই মুহূর্তে উপমহাদেশে চাইছে বাংলাদেশে হিন্দু নিকেশ করতে। কিন্তু কেন দেখব, একটু তলিয়ে দেখতে হবে। পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে, এবং এই ব্যবহারের পরিকল্পনা বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়েছিল। এমনকি অনেকে বলছেন এই ছাত্র অভ্যুত্থান তথাকথিত বিপ্লবের পেছনেও রয়েছে আইএসআই। কেন সে কথা পরে ব্যাখ্যা করব। তার আগে বলে রাখি, এই যে পাকিস্তান দেশটা অন্যায়ভাবে অবৈধভাবে আমাদের কাশ্মীরের অংশ দখল করে রেখেছে, আর আপনারা জানেন এই অংশ
বালুচিস্তানের, তাহলে পড়ে রইল এইটুকু দেশ। আর এইটুকু দেশ তারা ভারতের সঙ্গে পেরে উঠবে না, আর সেই জন্যেই ষড়যন্ত্রে তারা নিয়ে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের মৌলবাদী শক্তিকে তারা বলছে হিন্দু নিকেশ করো, আসলে তাদের রয়েছে জাতক্রোধ। আর সেই জন্যেই আমরা জানি যে মুনির অর্থাৎ পাকিস্তানের সেনা প্রধান সেই জন্যেই এই বিষাক্ত মন্তব্য করেছেন। তার কারণ তারা চায় যে গোটা উপমহাদেশ দাউ দাউ করে জ্বলুক। পাকিস্তান খুব পরিষ্কারভাবে জানে যে তাদের যা ক্ষমতা আছে তাতে তোরা ভারতের সঙ্গে পারবি না। অবশ্য এই বিষয়ে আমি খতিয়ান দেখাবো নিরপেক্ষ এক শক্তির কিছুক্ষণের মধ্যেই। এবার চলে আসি 15 বছর বাদে এক সময়কার শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। মনে রাখবেন 15 বছর বাদে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমনা বালুচা আর জসিমউদ্দিন তারা বৈঠক করছেন। এক কথায় বৈঠক নয়, তারা আসলে হাত মেলাচ্ছেন। কিসের জন্য হাত মেলাচ্ছে? আইএসআই এর ইন্ধনে হাত মেলাচ্ছে। এই দেশটা অর্থাৎ পাকিস্তানে তাদের গণতন্ত্রের ভিত এতটাই দুর্বল, তাদের অর্থনীতি দুর্বল, বাণিজ্য নীতি দুর্বল। পাকিস্তানের অর্থ অর্থাৎ টাকার মান বিশ্ববাজারে ক্রমশ পড়ছে। এই সময় তারা চায় এমন একটা মৌলবাদী শক্তির উত্থান যাতে পাকিস্তানের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের দৃষ্টি ঘোরাতে, এবং সেই জন্যই বেছে নেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দু নিকেশের এক জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা। আর সেই জন্যেই পাকিস্তান আর বাংলাদেশ হাত মেলাচ্ছে। এই বৈঠকে আসলে কি হলো, এই বৈঠকের নিটফল কি, খুব পরিষ্কারভাবে আপনাদের জানাবো। ভারতবর্ষের একটি প্রথম সারির সংবাদপত্র এবং বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র তাদের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি, যাতে কেউ না বলতে পারে ভারতের অভিসন্ধি আসলে অন্যরকম। কি বলছে সেই পররাষ্ট্র সচিবের যে বৈঠক হলো সেখানে বলা হচ্ছে অ্যাপোলোজাইজ ফর জেনোসাইড, অর্থাৎ গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ কাকে বলছে? টু পাকিস্তান over 1971 liberation war crimes by Pak forces, অর্থাৎ পাকিস্তানের বাহিনী, পাক বাহিনী 1971-এ মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। ঠিক একই কথা বাংলাদেশের সংবাদপত্র বলছে। বাংলাদেশ on Thursday called on Pakistan to issue a formal apology for the genocide committed by its force during 1971 liberation war. It also asked the neighboring nation to address several outstanding bilateral matters, aiming to build a more solid foundation for future relations. অর্থাৎ সলিড ফাউন্ডেশন। কিসের সলিড ফাউন্ডেশন? পাক এবং বাংলাদেশের সলিড ফাউন্ডেশন, অর্থাৎ একটি শক্ত কাঠামোর ওপর দাঁড়িয়ে তারা কাজ করবে। কি কাজ করবে? সংখ্যালঘু হিন্দু অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চালাবেন। আরও একটি স্লাইড দেখাবো, খুব গুরুত্বপূর্ণ। যাকে আজকে বাংলাদেশ আপন করতে চাইছে সেই বাংলাদেশ এখন যারা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের পূর্বপুরুষদের অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে, তার কাছে ক্ষমা চাইছে। আসলে ক্ষমা নয়, সাধারণ মানুষকে অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য একটা পর্দা তৈরি করছে। বাংলাদেশ লিবারেশন ওয়ার গোটা পৃথিবী জানে 1971 সালে কি হয়েছিল। দ্য স্ট্রাগল ফর বেঙ্গলি রাইটস স্টার্টেড শর্টলি আফটার পাকিস্তান গেইনড ইন্ডিপেন্ডেন্স অ্যাজ আ কান্ট্রি উইথ দুটি অংশে ভাগ ছিল। অর্থাৎ আমাদের স্বাধীনতার ইতিহাসের পর কি হয়েছিল? একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মানে অধুনার বাংলাদেশ। সেখানে কি হয়েছিল সবাই জানে। The 9-month conflict ended with a surrender of Pakistani army on December 16. The death toll is estimated to have 30 লাখ থেকে 3 মিলিয়ন। অর্থাৎ বুঝতে পারছেন কত মানুষের রক্তের ওপর বাংলাদেশের মুক্তি সূর্য উঠেছিল। আজকে সেই দেশ পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের
নিকেশ করে দেওয়া এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা মৌলবাদীদের কথায় ওঠেন বসেন না তাদেরকে ভুল বুঝিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। তার কারণ মোহাম্মদ ইউনূসের সরকার জানে এই মুহূর্তে বাংলাদেশের শারীরিকভাবে কোনো উন্নতি নেই, আর সেই জন্যেই তারা সেই দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে এবং সেই জন্যে বলির পাঠা হতে চলেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এবং কি বলছেন, এই এত বিপুল পরিমাণ মানুষ যাদের খুন করা হয়েছে, অর্থাৎ 30 লক্ষ মানুষ যাদের পাক বাহিনী কচুকাটা করেছিল, সেই 30 লক্ষ মানুষের ক্ষমা কি? শুধু সরি বলা। ব্রিটিশরা শিখিয়ে গিয়েছে এই উপমহাদেশে সেই কলোনির ভাষায়, অর্থাৎ পোস্ট কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, সরি। অর্থাৎ এত মানুষের মৃত্যু, গণহত্যা ইজ ইকুয়াল টু সরি। ব্রিটিশদের শেখানো বলি সরি। আর তার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণের জন্য 37,000 কোটি টাকা চেয়েছে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন 71-এ যে ধ্বংসলীলা চালিয়েছে পাকিস্তান, শুধুমাত্র সরি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি পাকিস্তানকে বলছেন ঠিক আছে তোমাদের পরিকল্পনা মোতাবেকই কাজ করব, কিন্তু তোমরা শুধু একবার সরি বলে দাও, তাহলে আমরা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের সাধারণ সহজ সরল মানুষকে বোঝাতে পারবো যে তোমরা ক্ষমা চেয়ে নিয়েছো আর আমাদের 37,000 কোটি টাকা দাও। অর্থাৎ যে পাকিস্তান এই মুহূর্তে কৌটো নাচাতে নাচাতে ভিক্ষে চায়, সেই পাকিস্তানের কাছ থেকে 37,000 কোটি টাকা চাইছে। পাবে কি পাবে না, পাকিস্তান আদৌ দিতে পারবে নাকি সে বিষয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু চেয়েছে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেখো আমরা পাকিস্তানের কাছ থেকে ক্ষমা আদায় করেছি আর আমাদের অর্থ সাহায্য করছে ক্ষতিপূরণ হিসেবে, সুতরাং আমাদের পাকিস্তানের সঙ্গে আর বৈরতা নেই। আর এর জন্য কি হবে? দুটি দেশের মিলন হোক, ভালো। পৃথিবীর যে কোনো জায়গায় দুটি দেশের মিলন, দুটি দেশের মধ্যে সৌহার্দ্য অবশ্যই জিও পলিটিক্সে সবসময় স্বাগত জানানো হয়, কিন্তু কেন করা হচ্ছে? সংখ্যালঘু হিন্দু নিধনের জন্য, অর্থাৎ জঘন্য একটা পরিকল্পনা। এই পরিকল্পনা কেন, তার ঐতিহাসিক কারণ কি, কি কারণে ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করতে চাইছে, সেটা আপনাদের পরিষ্কার করে ব্যাখ্যা করব। 2024-এর আগস্ট মাস মনে আছে? বৈষম্য বিরোধী আন্দোলন ধীরে ধীরে সর্বাত্মকভাবে ছড়িয়ে পড়ল গোটা বাংলাদেশে, এবং তারপর কি হলো? তারপর তথাকথিত বিপ্লব হলো। সেই বিপ্লবের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সিংহাসন পেলেন। যত সময় গড়াচ্ছে ততই সেই বিপ্লবের, তথাকথিত বিপ্লবের পেছনে কি ছিল সেটা বেরিয়ে আসছে। China ISI behind escalation of student-led protest in Bangladesh. Report. The student wing Islami Chhatro Shibir, যাকে ICS বলা হয়, reportedly was determined to replace Sheikh Hasina with a regime that is an ally of Pakistan and China. As per publication, their plan is to make Bangladesh a hub for anti-India terror groups. যদি ভারতের বিরোধিতা করতে হয় তাহলে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করতে হবে, এবং সেই অত্যাচার যদি তারা করতে পারে তাহলে তারা দেশবাসীকে বোঝাতে পারবে যে দেখো আমরা কতটা ধর্মপ্রাণ, আমরা কতটা সৎ, আমরা হিন্দুদের ওপর অত্যাচার করছি, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছি। তত দৃষ্টি ঘুরিয়ে দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থাৎ তারা বলবেন দেশবাসীকে, দেখো আমরা কত ধর্মপ্রাণ, আমরা আমাদের ধর্মের জন্য আমরা কি করছি। আসলে সাধারণ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। তার কারণ জানে, অর্থনীতিতে, বাণিজ্য নীতিতে, এমনকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যত দিন যাচ্ছে তত অবনতি হচ্ছে। চরম জনরোষ থাকবে, আর সেই জনরোষ যদি থাকে একবার, সেই জনরোষের জনবিস্ফোরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার টলে যাবে। আর সেই জন্যেই দৃষ্টি ঘোরানোর জন্য গিনিপিকের মতো
ঠেলে দেওয়া হবে বাংলাদেশের সংখ্যালঘুদের, অর্থাৎ তাদের মধ্যে হিন্দুরাও রয়েছে, জৈন রয়েছে, খ্রিস্টান রয়েছে, কিন্তু প্রথম টার্গেট বাংলাদেশের হিন্দু। যাতে মানুষ ভাবে, বাংলাদেশের সাধারণ মানুষ তারা যাতে ভাবে না এ সরকার বোধহয় লড়াই করছে। কিসের জন্য লড়াই করছে? ধর্মের জন্য লড়াই করছে। এদিকেই ঘুরিয়ে নিতে চাইছে। আরেকটা কথা বলে রাখি, এই যে ইসলামী ছাত্র শিবির, সেটা ছাত্রলীগ হোক, সেটা বিএনপির ছাত্র যে স্টুডেন্ট ফ্রন্ট হোক, তারা নিজেরা বারবার করে বলেছে, আপনারাও জানেন যে কতটা ভয়ানক এই জামাতে শিবিরের, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন রয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে। আসলে এদের পেছনে রয়েছে আইএসআইয়ের মদত। তাদের কার্যত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং মগজ ধোলাই করা হচ্ছে যাতে তারা ঝাঁপিয়ে পড়ে। এরপর দেখাবো আরও একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। শেখ হাসিনা, ধরেই নিলাম তিনি স্বৈরাচারী ছিলেন, কোট আনকোট স্বৈরাচারী, কিন্তু তারপর কোন দিকে এগিয়েছে বাংলাদেশ খুব পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ আফটার শেখ হাসিনা, will it become next Afghanistan or Pakistan? কেন বলছি? The resignation of Sheikh Hasina as Bangladesh's Prime Minister amid widespread protest has led to significant unrest. অর্থাৎ শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর গোটা দেশ জুড়ে অস্থিরতা ছিল। তারপর কি হলো? With over 600 deaths reported, 600 ব্যক্তির বিভিন্ন, সেখানে পুলিশও আছেন, অর্থাৎ যারা দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করেন তারা আছেন সংখ্যালঘু মা, বোন, ভাইয়েরা, তাদের রক্তে রাঙা হয়েছে বাংলাদেশ। নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস heads the interim government, but question about stability remain. অর্থাৎ তথাকথিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এনে বসিয়ে দেওয়া হলো, কিন্তু তাতে কি শান্ত হলো বাংলাদেশ? এই প্রশ্নটা বারবার উঠছে। বাংলাদেশ কি এই মুহূর্তে সত্যি শান্তি সেখানে বিরাজ করছে? স্টেবিলিটি আছে, স্থায়িত্ব আছে? কম্প্যারিজন উইথ আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান আর ডিসকাসড, অর্থাৎ খুব সঙ্গত কারণে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান বা পাকিস্তানের একটা তুলনা চলে আসছে। প্রশ্ন উঠছে, as student leaders take on governance role highlighting future uncertainties in nation, অর্থাৎ আপনারা জানেন যে ছাত্ররা কিভাবে এগিয়ে এসেছে, তাদের বালখিল্যপনাতে সাধারণ মানুষ অস্থির। আরও পরিষ্কারভাবে বলি, শেখ হাসিনা চলে যাবার পর বাংলাদেশ কোন পথে এগিয়েছে? বাংলাদেশ তাদের শত্রু, একদা শত্রু, যেখানে কোটি কোটি মানুষকে একটা সময় বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে, 30 লক্ষের বেশি মানুষ তাদের গণহত্যা করেছে, যে পাকিস্তান, সেই পাকিস্তানের বুট চাটতে শুরু করেছে। কেন বলছি? দেখুন, ইনি হচ্ছেন রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত। তিনি কার সঙ্গে বৈঠক করছেন? সঙ্গে সঙ্গে ক্ষমতায় এসে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনুসের একের পর এক উপদেষ্টা, তাকে একটা দিনও পাকিস্তানের রাষ্ট্রদূতকে বোধহয় শান্তিতে থাকতে দেয়নি। এত গিফট, এত তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ শুরু হয়ে গেল, যাতে বোঝা গেল যে এবার বাংলাদেশ সরকার পাকিস্তানের বুট চাটতে তৈরি। আপনারা দেখুন, নাহিদ তথাকথিত ছাত্র নেতা এখন নিজেই একটি পার্টি করেছে। এই ছাত্র নেতা কার সঙ্গে রয়েছে? এই ছাত্র নেতারা রয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে। আসলে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তারা ভুলিয়ে দিতে চান। বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের শত্রু দেশের সঙ্গে হাত মেলাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। অবশ্য অনেকে বলছেন নাহিদ বা অন্যান্য ছাত্র নেতারা তারা তো ক্রিয়ানক মাত্র, তার কারণ আইএসআই গোটা ঘটনা পেছনে রয়েছে, অর্থাৎ এরা আইএসআইয়ের এজেন্ট, পাক এজেন্ট। একই ছবি দেখুন, খলিলুর রহমান, যিনি আবার এখন ডিফেন্সে সেনাপ্রধানের ওপরে বসিয়ে দিয়েছেন। কে বসিয়ে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনিও পা চাটতে চলে গেছেন পাকিস্তানিদের। অর্থাৎ এক কথায় এই মুহূর্তে বাংলাদেশ সরকারটা চালাচ্ছে আইএসআই। কোন আইএসআই? পাকিস্তানের আইএসআই। যে আইএসআইয়ের নির্দেশে সেনাপ্রধান তোতা পাখির মতো কথা বলছেন, যে আইএসআইয়ের নির্দেশে
তথাকথিত সচিব পর্যায়ে দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে বসেছেন বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। আসলে আইএসআই এর মদতপুষ্ট এই বাংলাদেশ সরকার আসল একটা পরিকল্পনা করছে, ভয়ঙ্কর পরিকল্পনা করছে। কিন্তু কেন করছে আরও স্পষ্ট করে জানাচ্ছি। আসলে বাংলাদেশে গত কয়েক দশক ধরে ব্যাপক হারে হিন্দু জনসংখ্যা কমছে। তার কারণ হিন্দুদের ওপর, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হয়, সামাজিকভাবে তাদের সঙ্গে প্রতিনিয়ত যে নির্যাতন করা হয়, তার ফলেই কমছে। অবিভক্ত ভারতে, অর্থাৎ যখন বাংলাদেশের এখনকার ভূখণ্ড ভারতের, ব্রিটিশ ভারতের অংশ ছিল, তখন 1901 সালে মুসলিম জনসংখ্যা ছিল 66.1%, আর হিন্দু জনসংখ্যা ছিল 33%। তারপর বছরের পর বছর কমতে শুরু করেছে। ভারতের স্বাধীনতার পরেও 1951 সালের যে আদমশুমারি ছিল, সেখানে দেখা যাচ্ছে সেখানেও হিন্দুর শতাংশ ছিল 22%। পরবর্তী কয়েক দশকে তা কমতে শুরু করে, কিন্তু 2011-তে সর্বশেষ আদমশুমারিতে হয়ে উঠেছে 8.5%। অর্থাৎ 2011-তেও ছিল 8.5%। এখন সংখ্যাটা কত বলা যাচ্ছে না, তার কারণ গণনা হয়নি। সুতরাং কিভাবে হিন্দু জনসংখ্যা কমছে তা স্পষ্ট। আসলে এই মুহূর্তে সরকার বদলের পর মৌলবাদীরা বাংলাদেশে তারা উল্লসিত। বাংলাদেশ হিন্দু 33% থেকে 8%। বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দুদের সংখ্যা। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনার পর চর্চায় উঠে আসছে বাংলাদেশের জনসংখ্যার পতনের হার। পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান আর বর্তমানের বাংলাদেশের জনসংখ্যার হিসেব পাওয়া যায় আদমশুমারিতে। এই সমস্ত তথ্য দেখলে পরিষ্কার বোঝা যায় কীরকমভাবে হিন্দুদের আরও বেশি নির্যাতন করে কার্যত বাংলাদেশ হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। অনেকে বলছেন হিংসার ঘটনায় সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে এবার বাংলাদেশে, অর্থাৎ সংখ্যালঘুদের ওপর অত্যাচারে ইতিহাসকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। কেন বলছে? তার কারণ 5ই আগস্টের পর মৌলবাদের উল্লাসে জ্বলছে বাংলাদেশ। আক্রান্ত হিন্দুরাও কত হামলা, বিবৃতি মোদী সরকারের। গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে 23 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। কমপক্ষে 152টি হিন্দু মন্দিরে হামলা করা হয়েছে। শুক্রবার সংসদে জানিয়েছেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার বিষয়টি সরকার লক্ষ্য করছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এই তথ্য জানিয়েছে। অর্থাৎ ভারত সরকারের স্বীকৃত তথ্য এটা। এর ছাড়াও রিপোর্টেড হয়নি কত ধর্ষণের ঘটনা, কত রাহাজানির ঘটনা, সমস্ত দোকানপাট, ব্যবসা বাণিজ্য সেখানে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিয়েছে। এমনকি বিশিষ্ট অধ্যাপক, অধ্যক্ষ, শিক্ষক যারা হিন্দু, সরকারি চাকরিতে বড় বড় উচ্চপদস্থ যে হিন্দুরা রয়েছেন, তাদের কার্যত কানে বন্দুক থেকে এই সমস্ত মৌলবাদীরা তাদের পদত্যাগ করিয়েছে। সুতরাং খুব স্পষ্ট বাংলাদেশে শুরু হয়ে গেছে হিন্দু নিকেশ। শুধু তাই নয়, 76টি ঘটনা ঘটেছে। কীর্তিবর্ধন সিং বলেন গত 2 মাসে, অর্থাৎ 26শে নভেম্বর 2024 থেকে 25শে জানুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে 76টি হামলার ঘটনা ঘটেছে। আগস্ট থেকে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে 23 জন হিন্দুর মৃত্যু এবং হিন্দু মন্দির 152 হামলা, যা আগেই আপনাদের জানিয়েছি, উল্লেখ করা হয়েছে। এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের প্রত্যাশা, সেটা বারবার করে ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ সরকার কি বলছে? 10ই ডিসেম্বর 2024 তারিখে বাংলাদেশ সরকার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা সম্পর্কিত 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তদন্তে 1254টি ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ কথা কে বলছে? বাংলাদেশ সরকার বলছে। কোন বাংলাদেশ সরকার বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যে সরকারের উপদেষ্টা। সুতরাং বাংলাদেশ সরকার এই যে আপনাদের তথ্য পরিসংখ্যান জানাচ্ছি, তারা বলতে পারবে না যে এই ঘটনাগুলো ঘটেনি। আসলে এটাই সত্যি, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে।
কিন্তু কেন আইএসআই চাইছে এই আক্রমণ করতে? কেন আইএসআই ইন্ধন যোগাচ্ছে? বাংলাদেশের যে শতাংশ, আমি বিশ্বাস করি বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের আতিথেয়তার কথা আমরা জানি, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তারা মৌলবাদী নন, কিন্তু যে 5 থেকে 7% মৌলবাদী শক্তি রয়েছে যারা মৌলবাদে বিশ্বাস করেন, কেন তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে? আইএসআই কেন ইন্ধন যোগাচ্ছে? তারও কারণ আছে। কেন পাকিস্তান চাইছে বাংলাদেশ দাউ দাউ করে জ্বালুক, সেখানে গণতন্ত্র না থাকুক? কারণটা খুব পরিষ্কার। যে কথা আপনাদের বলছিলাম, পাকিস্তানের ইতিহাস গণতন্ত্রের লজ্জার ইতিহাস, পাকিস্তানের ইতিহাস কাপুরুষতার ইতিহাস। পাকিস্তান কলমের ভাষা বোঝে না, বোঝে আমাদের সেনাবাহিনীর বুটের ভাষা। এইটা বারবার প্রমাণিত হয়েছে, দশকে দশকে প্রমাণিত হয়েছে। যতবার তারা চোরের মতো কাপুরুষের মতো আমাদের দেশে ঢুকতে চেয়েছিস, ততবার আমাদের সেনাবাহিনীর পদাঘাতে, বুটের আঘাতে ছিটকে গেছিস। হ্যাঁ, এটাই হচ্ছে পাকিস্তানের ইতিহাস। এই ইতিহাস গণতন্ত্রের ইতিহাস নয়, এই ইতিহাস কোনো সভ্য দেশের ইতিহাস নয়। অসভ্য একটি বর্বর দেশ আসলে মৌলবাদের চর্চা করে সে দেশে গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে কখনো উঠে আসতে দেয় না। তাদের ইতিহাসটাই এই। না, এটা কোনো ভারতীয় মিডিয়া বা আমার কথা নয়। কারা বলছে? স্পষ্ট দেখতে পাচ্ছেন। কি বলছেন? No Pakistani Prime Minister has completed a full term in office. Pakistan has had 29 Prime Ministers since 1947. None completed a full term 5-year. অর্থাৎ ফুল 5-year টার্ম কেউ কমপ্লিট করেনি। আরও, the shortest tenure for a Prime Minister is 2 weeks. 2 সপ্তাহের জন্য ছিল, while the longest is 4 years 2 months. অর্থাৎ কোনোদিনই পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী 5 বছর প্রধানমন্ত্রীর যে মসনদ সেখানে বসতে পারেনি। এই তো গণতন্ত্রের অবস্থা সেখানে। এই দেশ পাকিস্তান চাইছে বাংলাদেশেও গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়। গণতন্ত্র না প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে পাকিস্তানের লাভ কি? পাকিস্তানেরই লাভ। তার কারণ বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জনাদেশ নিয়ে যদি কোনো সরকার সেখানে না আসে, যদি সেখানে এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দুর্বল জনতার আদেশ ছাড়া বসে পড়া মানুষ সিংহাসনে থাকে, তাহলে সবচেয়ে বেশি সুবিধা তাদের। অথবা বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়ে সেখানে সেনাপ্রধান সেনাবাহিনী চালায়, তাহলেও তাদের সুবিধা। তার কারণ মৌলবাদ এবং জঙ্গি জেহাদি কাজের জন্য তারা যে অর্থ বিভিন্ন জায়গা থেকে তুলছে, তাদের জবাবদিহি করতে হয় যে তোমরা কি করলে এই অর্থ নিয়ে। আর সেই অর্থ নিয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের নিধন করে নিকেশ করে তারা বলবেন যে তারা বিরাট মহান কাজে ব্রতী। পাক সেনাপ্রধান আসিম মুনির কি বলেছেন? যে তাদের ইতিহাস যাতে তাদের পরবর্তী সন্তান সন্ততিরা, পরবর্তী প্রজন্ম জানেন। কি ইতিহাস জানবে? ঘৃণ্য ইতিহাস জানবে। 1953 থেকে 54 সেখানে মিলিটারি কূপ হয়েছে, 1958 সালে হয়েছে, 1977 সালে হয়েছে, 1999 সালে হয়েছে। অর্থাৎ পাকিস্তান বাই নেচার, প্রকৃতগতভাবে তারা গণতন্ত্রের বিরুদ্ধে। সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেশের খেটে খাওয়া মানুষ, তাদের যাতে নাগরিক অধিকার না থাকে। তার কারণ কোনো দেশে পৃথিবীর কোনো দেশে এইরকম ঘটনা ঘটতে পারে না। যেখানে গণতন্ত্র নেই সেখানেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ তাদের যে জেহাদি মতবাদ, তাদের যে মৌলবাদ, চরম মৌলবাদী যারা, তারা চায় যে পাকিস্তানও সবসময় সেখানে যেমন একটা গণতন্ত্রের কম্পিত অবস্থা থাকবে, ঠিক সেরকমই বাংলাদেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা না পায়, তাহলে তাদের সবচেয়ে বড় সুবিধা। পাকিস্তান ভাবছে বাংলাদেশ যদি তাদের চাকর বাকর হয় তাহলে বোধহয় সুবিধা হবে, কিন্তু ভারতের সঙ্গে কি টেক্কা দিতে পারে? এ নিয়ে বিস্তারিত জানাবো পরে, কিন্তু আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি এটি আমাদের নয়, অর্থাৎ একটি আন্তর্জাতিক তালিকা। সেই তালিকায় গ্লোবাল ফায়ার পাওয়ার অর্থাৎ জিএফপি তৈরি করেছে। সেখানে কি বলছে? র্যাঙ্কিং অফ নেশনস অফ দ্য ওয়ার্ল্ড বেসড অন দ্য
latest edition of the military strength ranking by global firepower অর্থাৎ জিএফপি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে 1 নম্বরে রাখা হয়েছে এবং সেখানে ভারত রয়েছে 4-এ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তারপরেই ভারত। আর সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান রয়েছে 12তম স্থানে। সুতরাং র্যাঙ্কিংয়ে স্পষ্ট। এবার এই র্যাঙ্কিং নিয়েও প্রশ্ন আছে, তার কারণ পাকিস্তানকে এই র্যাঙ্ক দেওয়া হয়েছে কেন, খুব স্পষ্টভাবে জেনে নিন। সেখানে পরমাণু অস্ত্র আছে বলে। কিন্তু পরমাণু অস্ত্র শুধু থাকলেই হয় না, সেটাকে লালন পালন করার জন্য, অর্থাৎ পরমাণু অস্ত্রগুলোকে ঠিক করে রাখার জন্য বিপুল পরিমাণের রিঅ্যাক্টর, বিপুল পরিমাণের ব্যবস্থা দরকার, বিপুল আয়োজন, রাজকীয় আয়োজন দরকার। এখন এ প্রশ্ন অনেকেই করে যে পাকিস্তান আদৌ রক্ষণাবেক্ষণা করতে পারে? তাদের যা অবস্থা, সেখানে প্লাস্টিকে করে, অর্থাৎ প্লাস্টিকের ব্যাগে করে গ্যাস নিয়ে যেতে হয়। আদৌ ওগুলো আছে? আর যদি পরমাণু অস্ত্রগুলো ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণা না করতে পারে, তাহলে তাদের অবস্থা ওই বাংলাদেশ অর্থাৎ 35 নম্বরের কাছাকাছি চলে যাবে। সুতরাং এই বাংলাদেশ আর পাকিস্তান যাই করুক না কেন, ইন্ডিয়ান আর্মির স্ট্রেংথ আমরা জানি। আমি আজকে সবিস্তারে যাচ্ছি না, কিন্তু আমাদের মিলিটারি বাজেট, আমাদের আর্মি, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, আমাদের নিউক্লিয়ার উইপন কোনো তুলনাতেই আসে না। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান চাইছে এই উপমহাদেশে বাংলাদেশের যদি হিন্দুদের বাংলাদেশের মৌলবাদীদের দিয়ে নিকেশ করানো যায়, তাহলে তারা ভাবছে যে একটা বেজায় সুবিধাজনক অবস্থায় তারা এসে পৌঁছাবে। বাংলাদেশের পাকিস্তানের মধ্যে কি পররাষ্ট্র বৈঠক হলো, কি হলো, তাতে কিছু এসে যায় না। কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় হয়, যদি কোনোভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, খুন, ধর্ষণ, রাহাজানি হয়, তাহলে অবশ্যই ভারত সেদিকে নজর রাখবে। একটা কথা আপনাদের বলে রাখি, এখনো সময় আছে। বাংলাদেশের হিন্দুদের বলছি, এখনো সময় আছে। এখন থেকেই সাবধান হোক। জয় হিন্দ।